বৈযোগ চিত্র বৈচিত্র্যে আজ শুরু করতে যাচ্ছি এইচ.জি. ওয়েলসের বিখ্যাত উপন্যাস দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরো। এই উপন্যাসটি অনুবাদ করেছেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। আজ উপন্যাসটির প্রথম পর্ব। মুখবন্ধ। 1887 সালের 1 ফেব্রুয়ারি 1 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও 107 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা অঞ্চলে একটা পরিত্যক্ত জাহাজের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লেগে লেডি ভেইন সমুদ্রে তলিয়ে যায়। আমার কাকা এডওয়ার্ড প্রেন্ডিক ক্যালাও বন্দর থেকে লেডি ভেইনে চেপেছিলেন। ধরে নেওয়া হয়েছিল জাহাজ ডুবির ফলে তিনিও সমুদ্রে ডুবে মারা গেছেন। কিন্তু 1888 সালের 5 জানুয়ারি, অর্থাৎ ওই ঘটনার 11 মাস 4 দিন বাদে 5 ডিগ্রি 3 দক্ষিণ অক্ষাংশ ও 101 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় একটা ছোট্ট খোলা নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়। নৌকার নামটা অস্পষ্ট হয়ে গিয়েছিল, তবে অনুমান করে নেওয়া হয় ওটা হারিয়ে যাওয়া জাহাজ ইপিকাকুয়ানহাট জীবন্তরী। উদ্ধার পাবার পরে কাকা নিজের সম্পর্কে যে অদ্ভুত বিবরণ দিয়েছিলেন তাতে ধরেই নেওয়া হয়েছিল যে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। পরবর্তীকালে তিনি নিজেও বলেছিলেন যে লেডি ভেইন ছেড়ে যাওয়ার পরের মুহূর্ত থেকে তার আর কিছুই মনে নেই। শারীরিক এবং মানসিক পীড়নের ফলস্বরূপ স্মৃতিভ্রংশের এক বিচিত্র উদাহরণ হিসেবে কাকার ঘটনাটা তৎকালীন মনস্তত্ত্ববিদদের মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছিল। কাকার উত্তরাধিকারী হিসেবে তার বিভিন্ন কাগজপত্রের মধ্যে তার এই বিবরণীটাও আমি খুঁজে পেয়েছিলাম, কিন্তু কাহিনীটা ছাপার অক্ষরে প্রকাশ করার কোনো নির্দিষ্ট অনুরোধ সেখানে ছিল না। কাকাকে সমুদ্রের যে অঞ্চল থেকে উদ্ধার করা হয় সেখানে নোবলস দ্বীপ নামে জনবসতিবিহীন একটা ছোট্ট আগ্নেয় দ্বীপ ছাড়া অন্য কোনো ভূখণ্ডের অস্তিত্ব জানা যায়নি। 1891 সালে HMS স্করপিয়ন নামে একটা জাহাজ ওই দ্বীপে গিয়েছিল। একদল নাবিক সেখানে নেমে এক ধরনের অদ্ভুত সাদা সাদা মথ, কয়েকটা শুয়োর, খরগোশ এবং বিচিত্র ধরনের কিছু ইঁদুর ছাড়া আর কিছুই দেখতে পায়নি। ওই জীবিত প্রাণীগুলোর কোনো নমুনাও তারা সংগ্রহ করতে পারেনি। কাজেই যদিও কাকার কাহিনীর সবচাইতে প্রয়োজনীয় অংশটুকুই অপ্রমাণিত রয়ে গেছে, তবু আমার বিশ্বাস জনসাধারণের কাছে এই অদ্ভুত বৃত্তান্ত প্রকাশ করাতেও কোনো ক্ষতি নেই। কাহিনীটার সপক্ষে অন্তত এটুকু বলা যেতে পারে যে আমার কাকা 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও 103 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে উধাও হয়ে গিয়েছিলেন এবং দীর্ঘ 11 মাস বাদে সমুদ্রের ওই অঞ্চলেই তাকে খুঁজে পাওয়া গিয়েছিল। মাঝখানের এই সময়টা তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায়ে বেঁচে ছিলেন। তাছাড়া মাতাল ক্যাপ্টেন জন ডেভিস সহ ইপিকাকুয়ানহা নামে যে জাহাজটি একটা পুমা ও অন্যান্য কিছু জীবজন্তু নিয়ে 1887 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে আফ্রিকা থেকে রওনা হয়েছিল, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বেশ কয়েকটি বন্দরেই সে জাহাজটি সুপরিচিত ছিল। শেষ পর্যন্ত 1887 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বানিয়া থেকে যাত্রা শুরু করে, বেশ কিছু পরিমাণে নারকেলের শুকনো শাঁস সহ। জাহাজটা সমুদ্রের ওই অঞ্চল থেকেই নিখোঁজ হয়ে যায় এবং আমার কাকার কাহিনীর সঙ্গেও ওই তারিখটার সম্পূর্ণ মিল আছে। চার্লস এডওয়ার্ড পেন্ড্রিক। লেডি ভেইনের ডিঙ্গিতে। লেডি ভেইন জাহাজডুবি সম্পর্কে এ যাবৎ যা কিছু লেখা হয়েছে আমি তার সঙ্গে আর নতুন কিছু যোগ করতে চাই না। সকলেই জানেন ক্যালাও থেকে রওনা হবার 10 দিন পরে একটা পরিত্যক্ত জাহাজের সঙ্গে লেডি ভেইনের সংঘর্ষ হয়। ওই ঘটনার 18 দিন পরে কামানবাহী জাহাজ HM মার্টাল বড় জীবন্তরীটি থেকে 7 জন নাবিককে উদ্ধার করে এবং তাদের কাহিনী এখন প্রায় মেডুসার কাহিনীর মতোই সুপরিচিত হয়ে উঠেছে। কিন্তু আমি লেডি ভেইন সম্পর্কে এখন যে কাহিনীটা বলতে চলেছি তা ওদের ওই বৃত্তান্তের চাইতেও ভয়ঙ্কর এবং
অনেক বেশি আশ্চর্যজনক। এ যাবৎ ধরে নেওয়া হয়েছিল লেডি ভেইনের ছোট ডিঙ্গিটাতে যে 4 জন আশ্রয় নিয়েছিল তারা প্রত্যেকেই ডুবে গেছে। কিন্তু এ ধারণাটা সঠিক নয়। এ বিষয়ে আমি নিজেই সবচাইতে বড় প্রমাণ, কারণ আমি ওই ডিঙ্গিতেই ছিলাম। তবে প্রথমেই বলে নেওয়া দরকার, ডিঙ্গিতে আদপেই 4 জন লোক ছিল না, ছিল 3 জন। কনস্ট্যান্স নামে যে ব্যক্তিটিকে জাহাজের ক্যাপ্টেন ডিঙ্গিটার দিকে ঝাঁপিয়ে পড়তে দেখেছিলেন, খবরটি প্রকাশিত হয়েছিল ডেইলি নিউজে 17 মার্চ 1887। আমাদের সৌভাগ্য এবং তার নিজের দুর্ভাগ্যক্রমে সে ডিঙ্গিতে আমাদের কাছে এসে পৌঁছয়নি। ঝাঁপিয়ে পড়ার পর দড়িদড়ায় পা জড়িয়ে সে এক মুহূর্ত মাথাটা নিচের দিকে করে ঝুলে থেকে জলে ভাসমান কোনো কাঠের টুকরো বা অন্য কিছুতে আছড়ে পড়ে। আমরা ডিঙ্গি চালিয়ে তার দিকে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু সে আর ভেসে ওঠেনি। আগেই বলেছি, আমাদের সৌভাগ্যক্রমেই লোকটা ডিঙ্গিতে এসে পৌঁছয়নি। তবে সৌভাগ্যটা তার নিজেরও বটে, কারণ বিপদ সংকেতটা এত আচমকা এসেছিল, বিপদ বিঘ্নের জন্যে জাহাজটা এতই অপ্রস্তুত ছিল যে ছোট্ট ডিঙ্গিটাতে আমাদের সঙ্গে সামান্য এক কুঁজো জল আর গোটা কতক ভেজা বিস্কুট ছাড়া আর কিছুই ছিল না। বড় নৌকোটাতে রসদপত্র বেশি আছে ভেবে আমরা চিৎকার করে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভবত ওরা আমাদের ডাক শুনতে পায়নি। পরদিন দুপুর গড়িয়ে ঝিরঝিরে বৃষ্টিটা বন্ধ হয়ে আকাশ যখন পরিষ্কার হলো, তখন আমরা আর ওদের কোনো চিহ্নই দেখতে পেলাম না। ডিঙ্গিটা ভীষণ দুলছিল বলে আমরা উঠে দাঁড়িয়ে চারদিকে ভালো করে লক্ষ্যও করতে পারছিলাম না। সমুদ্রে তখন প্রচণ্ড ঢেউ, ডিঙ্গি সামলাবার জন্যে আমরা 3 জনই ব্যতিব্যস্ত। আমি বাদে ডিঙ্গিতে অন্য যে 2 জন ছিল, তাদের মধ্যে একজনের নাম হেলমার, সে আমার মতোই একজন সাধারণ যাত্রী। অন্যজন বেটে খাটো শক্ত সমর্থ চেহারার এক নাবিক, তার নামটা আমার জানা নেই। উপসী অবস্থায় আমরা ভেসে চললাম। জল শেষ হয়ে যাবার পর মোট 8টা দিন কেটে গেল অসহ্য তৃষ্ণায়। দ্বিতীয় দিনের পরেই সমুদ্রটা আস্তে আস্তে কাচের মতো শান্ত হয়ে উঠেছিল। সাধারণ পাঠকের পক্ষে এই 8টা দিনের কথা কল্পনা করাও অসম্ভব। প্রথম দিনটা কেটে যাবার পর থেকে আমরা পরস্পরের সঙ্গে সামান্যই কথাবার্তা বলতাম। ডিঙ্গিতে যে যার জায়গায় শুয়ে শুয়ে তাকিয়ে থাকতাম দিগন্তের দিকে, অথবা ক্রমশ বিস্ফারিত এবং নিষ্প্রভ হয়ে ওঠা চোখ দুটো মেলে লক্ষ্য করতাম দুর্দশা আর দুর্বলতা কিভাবে অন্য সঙ্গীদের একটু একটু করে দখল করে ফেলছে। ক্রমে আকাশের সূর্যটা অকরুণ হয়ে উঠল। চতুর্থ দিনেই আমাদের জলটুকু নিঃশেষ হয়ে গিয়েছিল। আমরা তখন অদ্ভুত অদ্ভুত কথা ভাবতে শুরু করেছি, চোখ দিয়ে বলতে শুরু করেছি মনের ভাবনাগুলোকে। যে কথাটা আমাদের প্রত্যেকের মনেই জেগে উঠেছিল, অবশেষে ষষ্ঠ দিনে হেলমারই তা ভাষায় প্রকাশ করল। মনে আছে, আমাদের কণ্ঠস্বরগুলো তখন শুকনো আর ক্ষীণ হয়ে উঠেছে। পরস্পরের দিকে ঝুঁকে কোনো রকমে আমরা ফিসফিসিয়ে কথাবার্তা চালালাম। সমস্ত শক্তি দিয়ে আমি প্রস্তাবটাতে আপত্তি জানালাম। বললাম, তার চাইতে বরং ডিঙ্গিটাকে উল্টে দিয়ে আমাদের অনুসরণ করতে থাকা হাঙরগুলোর কাছে নিজেদের বিলিয়ে দেওয়াই ভালো। কিন্তু হেলমার যখন বলল যে তার প্রস্তাব মেনে নিলে আমাদের পানিও জুটবে, তখন নাবিকটাও তার কথায় সায় জানালো। আমি ভাগ্য পরীক্ষায় রাজি হলাম না। রাত্রিবেলা নাবিকটা মাঝে মাঝেই হেলমারকে ফিসফিসিয়ে কি যেন বলছিল। আমি ছোট্ট ছুরিটা হাতে নিয়ে নৌকোর সামনের দিকটাতে বসে রইলাম। যদিও আমার সন্দেহ হয় লড়াই করার মতো শক্তি তখন আমার আদৌ ছিল কিনা। পরদিন সকালে আমিও হেলমারের প্রস্তাবে রাজি হলাম। নির্দিষ্ট মানুষটাকে বেছে নেবার জন্যে 8 পেন্সের একটা মুদ্রা ছোড়া হলো। নাম উঠল নাবিকের, কিন্তু সে ছিল আমাদের মধ্যে সবচাইতে শক্তিমান। তাই সে এতে রাজি না হয়ে 2 হাত বাড়িয়ে হেলমারকে আক্রমণ করল। দুজনে জাপটাজাপটি করে প্রায় উঠে দাঁড়ালো। হেলমারকে সাহায্য করার জন্যে আমি তখন গুড়ি মেরে এগুতে লাগলাম। ভাবলাম নাবিকটার পাটা চেপে ধরব, কিন্তু সেই মুহূর্তে ডিঙ্গিটা দুলে উঠতেই নাবিকটা হুমড়ি খেয়ে পড়ে গেল।
এবং ওরা দুজনেই ডিঙি থেকে গড়িয়ে জলে পড়ে পাথরের মতো টুপ করে ডুবে গেল। মনে আছে দৃশ্যটা দেখে আমি হেসে উঠেছিলাম, অথচ ভেবে পাচ্ছিলাম না কেন হাসলাম। অকারণে আর আচমকাই এসে গিয়েছিল হাসিটা। তারপর একা আমি ডিঙ্গিতে পড়ে রইলাম, জানি না কতক্ষণ। শুধু ভাবছিলাম শক্তি থাকলে হয়তো তাড়াতাড়ি মরার জন্যে সমুদ্রের জল খেয়েই পাগল হয়ে যেতাম। শুয়ে থাকতে থাকতেই একটা ছবি দেখার মতো অনাগ্রহী চোখ মেলে দেখতে পেলাম। দিগন্ত রেখার কাছ থেকে একটা পাল আমার দিকে এগিয়ে আসছে। আমার চিন্তাধারা তখন নিশ্চয়ই অসংলগ্ন ছিল, অথচ তখন যা কিছু ঘটেছিল তা সবই আমার স্পষ্ট মনে আছে। মনে আছে সমুদ্রের দোলায় তখন আমার মাথা ঘুরছিল, আর দিগন্তের কোলে নেচে নেচে জেগে উঠছিল সেই পালটা। স্পষ্ট মনে আছে আমি তখন নিজেকে বোঝাচ্ছিলাম আমি মরে গেছি। নৌকোটা বড্ড দেরি করে এলো শুধু আমার দেহটাকে উদ্ধার করতে। সত্যি এ এক নিষ্ঠুর পরিহাস। মনে হচ্ছিল আমি যেন অনন্তকাল ধরে শুয়ে শুয়ে জাহাজটার নাচন লক্ষ্য করছি, অথচ ওদের দৃষ্টি আকর্ষণের জন্য কোনো চেষ্টা করার কথা তখন আমার মাথায় আসেনি। তার পরের কথাগুলো আর স্পষ্ট করে মনে নেই। আমার জ্ঞান ফিরেছিল জাহাজের পেছন দিককার ছোট্ট একটা কেবিনে। আবছা আবছা শুধু মনে পড়ে আমাকে যখন ধরাধরি করে জাহাজে তোলা হচ্ছিল, তখন লাল চুল আর মেচেতার দাগে ভর্তি একটা লাল মুখ ওপরের বেষ্টনী থেকে তাকিয়েছিল আমার দিকে। ছেঁড়া ছেঁড়া অসংলগ্নভাবে আরও মনে পড়ে আমার মুখের খুব কাছাকাছি অস্বাভাবিক চোখসহ একটা কালো মুখও আমি দেখতে পেয়েছিলাম। ফের ওই মুখটা না দেখা অবধি আমি ভেবেই নিয়েছিলাম ওটা একটা দুঃস্বপ্ন। সম্ভবত কোনো জলীয় পদার্থ আমার মুখে ঢেলে দেওয়া হয়েছিল। তারপর আর কিছুই জানি না। অজানার উজানে জ্ঞান ফিরতে দেখি আমি ছোট্ট একটা অগোছালো কেবিনে শুয়ে রয়েছি। একটা লোক আমার নাড়ি পরীক্ষা করছে। তার মাথায় বাদামি রঙের হালকা চুল, খোঁচা খোঁচা কটা গোঁফ, নিচের ঠোঁটটা ভীষণ পুরু। মিনিট খানেক আমরা কেউই কোনো কথা না বলে পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। লোকটার চোখ দুটো কেমন যেন ছলছলে, ধূসর আর অভিব্যক্তিহীন। ঠিক তখনই ওপর দিক থেকে যেন লোহার খাট ঠেলে ফেলার মতো একটা শব্দ শোনা গেল, আর সেই সঙ্গে কোনো বড়সড় জন্তুর চাপা ক্রুদ্ধ গর্জন। ভদ্রলোক প্রশ্ন করলেন, এখন কেমন বোধ করছেন? সম্ভবত বলেছিলাম ভালোই আছি। কি করে এখানে এলাম তা আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। আমার কণ্ঠস্বর আমি নিজেই শুনতে পাইনি, কিন্তু প্রশ্নটা বোধহয় আমার মুখেই ফুটে উঠেছিল, কারণ ভদ্রলোক নিজে থেকেই বললেন, না খেয়ে মৃতপ্রায় অবস্থায় আপনি একটা ডিঙিতে ভাসছিলেন। সেখান থেকে আপনাকে উদ্ধার করে জাহাজে তুলে নেওয়া হয়। ডিঙিটার গায়ে নাম লেখা ছিল লেডি ভেইন, আর ডিঙিটাতে রক্তের দাগ ছিল। সেই মুহূর্তে নিজের হাতের দিকে আমার নজর পড়ল। কি রোগা, মনে হয় যেন আলগা হাড় ভর্তি একটা নোংরা চামড়ার থলে। সঙ্গে সঙ্গে ডিঙির সমস্ত ঘটনা আমার মনে পড়ে গেল। এটুকু খেয়ে নিন। টকটকে লাল আর বরফের মতো ঠান্ডা কি একটা জিনিস এক দাগ মতো উনি আমাকে খেতে দিলেন। জিনিসটার স্বাদ রক্তের মতো। সেটা খেয়ে যেন একটু বল পেলাম। ভদ্রলোক ফের বললেন, আপনার ভাগ্য ভালো যে জাহাজ আপনাকে উদ্ধার করে ডিঙি থেকে তুলে নিয়েছে সেখানে একজন ডাক্তারও রয়েছে। ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, এটা কি জাহাজ? বহুক্ষণ চুপ করেছিলাম বলে কণ্ঠস্বরটা কর্কশ শোনালো। এটা ছোট্ট একটা বাণিজ্য জাহাজ, আফ্রিকা আর ক্যালাও হয়ে আসছে। তবে কোত্থেকে যাত্রা শুরু করেছিল তা আমি জিজ্ঞেস করিনি। সম্ভবত জন্ম নির্বোধদের দেশ থেকে। আমি নিজে একজন যাত্রী, আফ্রিকা থেকে উঠেছি। একটা গর্দভ এ জাহাজের মালিক, সে নিজেই এর ক্যাপ্টেন, নাম ডেভিস। লোকটা বোধহয় নিজের সার্টিফিকেট হারিয়ে ফেলেছে। এদিকে আবার জাহাজের নাম রেখেছে ইপিকাকুয়ানহা। ওপর থেকে ফের সেই শব্দটা ভেসে এলো, কোনো জন্তুর চাপা গর্জন, আর সেই সঙ্গে কোনো মানুষের কণ্ঠস্বর। তারপর অন্য একজন কোনো এক হতচ্ছাড়াকে চুপ করতে বলল।
আপনি তো প্রায় মরেই গিয়েছিলেন। ভদ্রলোক বললেন, প্রায় হয়ে এসেছিল আর কি, তবে আমি আপনাকে ওষুধ দিয়েছি। আপনার হাত দুটোতে ব্যথা হয়েছে না? ইঞ্জেকশন, প্রায় 30 ঘন্টা আপনি অজ্ঞান হয়েছিলেন। একটু একটু করে আমি চিন্তা করতে লাগলাম, কিন্তু কতগুলো কুকুরের চিৎকারে আমার মনোযোগ ছিন্ন হয়ে গেল। জিজ্ঞেস করলাম, আমি শক্ত খাবার খেতে পারি? হ্যাঁ, এজন্যে আমার কিন্তু ধন্যবাদ পাওয়া উচিত। ভদ্রলোক বললেন, আপনার জন্যে মাংস সেদ্ধ হচ্ছে। মনে হচ্ছে একটু আধটু মাংস বোধহয় খেতে পারবো, কিন্তু এক মুহূর্ত একটু ইতস্তত করে উনি বললেন, ওই ডিঙ্গিটাতে আপনি একা হলেন কি করে? তা না শুনে আমি আর থাকতে পারছি না। মনে হলো ভদ্রলোকের দু চোখে যেন একটু সন্দেহ ফুটে উঠল। তারপরে উনি, ও অসহ্য এই চিৎকার বলে হঠাৎ কেবিন থেকে বেরিয়ে গিয়ে কার সঙ্গে যেন প্রচণ্ড তর্ক করতে শুরু করলেন। শব্দ শুনে মনে হলো বুঝি ঘুষোঘুষিতেই ব্যাপারটার পরিসমাপ্তি ঘটল, কিন্তু ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। তারপরে উনি চিৎকার করে কুকুরগুলোকে ধমক দিয়ে কেবিনের দোরগোড়ায় এসে দাঁড়ালেন। হ্যাঁ, কি যেন বলছিলেন? আপনি সবেমাত্র আমাকে বলতে শুরু করেছিলেন, বললেন উনি। আমি ওকে জানালাম আমার নাম এডওয়ার্ড প্রেন্ডিক। আরও জানালাম সচ্ছল স্বাধীন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে কিভাবে আমি প্রাণীতত্ত্বের চর্চায় স্বস্তি খুঁজে পেয়েছি। মনে হলো কথাটা শুনে উনি আগ্রহী হয়ে উঠেছেন। বললেন, আমি নিজেও খানিকটা বিজ্ঞান চর্চা করেছি। ইউনিভার্সিটি কলেজে জীবতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি। কেঁচোর ডিম্বাশয়, শামুকের র্যাডুলা ইত্যাদি ইত্যাদি কেটেকুটে বের করতাম। ও, সে আজ 10 বছর আগেকার কথা। কিন্তু ওসব কথা থাক, আপনি বরং ওই ডিঙির ঘটনাটা আমাকে বলুন। প্রচণ্ড দুর্বলতা অনুভব করছিলাম বলে আমি যথেষ্ট সংক্ষেপেই আমার কাহিনীটা ওকে শোনালাম। ঘটনাটার খোলাখুলি বর্ণনা ওকে স্পষ্টতই খুশি করেছে বলে মনে হলো। কিন্তু আমার কাহিনী শেষ হতেই উনি ফের প্রাণীতত্ত্ব এবং জীববিজ্ঞানের প্রসঙ্গ তুললেন। টটেনহ্যাম কোর্ট রোড এবং গাওয়ার স্ট্রিট সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে শুরু করলেন আমাকে। কথাবার্তায় স্পষ্টই বোঝা গেল ভদ্রলোক চিকিৎসা বিজ্ঞানের একজন অতি সাধারণ ছাত্র ছিলেন। আলোচনা প্রসঙ্গে উনি এলোমেলোভাবে মিউজিক হলের কথাটা তুলে কয়েকটা ঘটনাও আমাকে শোনালেন। তারপর বললেন, 10 বছর আগে সব কিছুই ছেড়ে এসেছি। আহা, কি ভালোই না ছিল সেই দিনগুলো। অথচ 21 বছর বয়স হওয়ার আগেই আমি একটা নিরেট গর্ধবের মতো সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিলাম। এখন তো জীবনটাই একেবারে অন্যরকম হয়ে গেছে। না, যাই দেখি হতচ্ছাড়া আহাম্মক রাঁধুনেটা আপনার মাংসটার কি গতি করল। হঠাৎ মাথার ওপরে নতুন করে সেই ক্রুদ্ধ গর্জন শুরু হতেই ব্যাপারটার আকস্মিকতায় আমি একেবারে চমকে উঠলাম। ওটা কিসের গর্জন? আমি ভদ্রলোকের পেছন দিক থেকে প্রশ্নটা জিজ্ঞেস করলাম, কিন্তু তার আগেই উনি কেবিন থেকে বেরিয়ে গিয়ে দরজাটা টেনে দিয়েছেন। একটু বাদেই উনি সিদ্ধ মাংস নিয়ে ফিরে এলেন এবং মাংসের ক্ষুধা বৃদ্ধিকারী গন্ধে আমি এতটাই উত্তেজিত হয়ে উঠলাম যে সেই জান্তব চিৎকারের কথাও আমার আর মনে রইল না। একটা দিন ক্রমাগত খেয়ে আর ঘুমিয়ে আমি বাং থেকে নেমে জানলার কাছে দাঁড়িয়ে সমুদ্র দেখার মতো সুস্থ হয়ে উঠলাম। দেখছিলাম সবুজ সমুদ্রটা কিভাবে আমাদের জাহাজের গতির সঙ্গে তাল রাখতে চেষ্টা করছে। এমন সময় মন্টগোমেরি মানে বাদামি চুলওয়ালা সেই ভদ্রলোক কেবিনে এসে ঢুকলেন। আমি ওর কাছে কয়েকটা পোশাক আশাক চাইলাম। উনি বললেন, ডিঙ্গিতে আমার পরনে যে পোশাক ছিল সেগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। উনি নিজের ব্যবহারের কয়েকটা পোশাক আমাকে দিলেন। ওর চেহারাটা বড়সড় বলে সেগুলো আমার গায়ে একটু ঢিলে ঢালা হলো। কথা প্রসঙ্গে মন্টগোমেরি আমাকে জানালেন, জাহাজের ক্যাপ্টেন প্রায় সম্পূর্ণ মাতাল হয়ে নিজের কেবিনে পড়ে রয়েছে। ওর দেয়া পোশাক পরতে পরতে আমি জাহাজের গন্তব্যস্থল সম্পর্কে ওকে প্রশ্ন করতে শুরু করলাম। উনি বললেন, জাহাজটা হাওয়াইতে যাচ্ছে, তবে পথে ওকে নামিয়ে দিয়ে যাবে। জিজ্ঞেস করলাম, কোথায়? উনি বললেন, একটা দ্বীপে। আমি সেখানে থাকি। যতদূর জানি দ্বীপটার কোনো নাম নেই। নিচের ঠোঁটটা ঝুলিয়ে দিয়ে উনি আচমকা এমন বোকার মতো আমার দিকে তাকিয়ে রইলেন যে মনে হলো
উনি আমার প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে চান, তাই আমিও আর কিছু জিজ্ঞেস করব না বলে স্থির করলাম। অদ্ভুত মুখ। কেবিন থেকে বেরোতেই দেখি একটা লোক আমাদের পথ জুড়ে রেখেছে। আমাদের দিকে পেছন ফিরে সিঁড়িতে দাঁড়িয়ে কি যেন দেখছে লোকটা। দেখেই বুঝলাম লোকটার কেমন যেন বিকলাঙ্গ চেহারা, বেটে মোটা কুঁজো, ঘাড়ে গর্দানে, ঘাড় ভর্তি লোম, মাথার চুলগুলো অদ্ভুত রকমের কর্কশ আর কালো। লোকটার পরনে গাঢ় নীল সার্জের পোশাক। হঠাৎ আমাদের চোখের আড়ালে থাকা সেই কুকুরগুলো ফের হিংস্রভাবে গর্জন করে উঠতেই লোকটা চট করে পেছিয়ে এসে আমার হাতের সঙ্গে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে জান্ত দ্রুততায় ফিরে তাকালো সে। কেন জানি না লোকটার কালো মুখখানা আচমকা আমাকে ভীষণ চমকে দিল। মুখটা সত্যি বিকৃত, সরু, লম্বাটে, অনেকটা পশুর মতো মুখ। বিশাল আধখোলা মুখের ভেতরে বড় বড় সাদা দাঁত। কোনো মানুষের অত বড় দাঁত আমি আজ অবধি দেখিনি। চোখের মনি দুটো হালকা বাদামি রঙের, তাকে ঘিরে সামান্য একটু সাদা অংশ, ধারগুলোতে লালচে ছটা, সারা মুখে উত্তেজনার এক অদ্ভুত আভাস। কি জ্বালা, মন্ত্রকুমারী বললেন, পথ ছাড়ছ না কেন? কালোমুখ লোকটা কিছু না বলে একপাশে সরে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমি সহজাত প্রবৃত্তিবশেই একবার লোকটার দিকে ফিরে তাকালাম। মন্ত্রকুমারী মুহূর্তকাল সিঁড়ির কাছেই দাঁড়িয়ে ওকে বললেন, এদিকে তো তোমার কোনো কাজ নেই, তোমার জায়গার সামনের দিকে। কালোমুখ লোকটা যেন ভয়ে জড়সড় হয়ে উঠল। আস্তে আস্তে অদ্ভুত কর্কশ গলায় বলল, ওরা ওরা আমাকে সামনের দিকে থাকতে দেবে না। থাকতে দেবে না? মন্ত্রকুমারী হিংস্র সুরে বললেন, কিন্তু আমি তোমাকে সেখানেই যেতে বলছি। উনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ আমার দিকে তাকিয়ে থেমে গেলেন। তারপর আমার পেছন পেছন উঠে আসতে লাগলেন সিঁড়ি দিয়ে। সিঁড়ির মাঝ বরাবর উঠে আমি থমকে দাঁড়িয়ে ফের একবার পেছনের দিকে তাকালাম। কালোমুখ মানুষটার বিশ্রী কদাকার চেহারা তখনও আমাকে বিস্ময়ে একেবারে আবিষ্ট করে রেখেছে। অমন বীভৎস অস্বাভাবিক মুখ আমি জীবনেও দেখিনি। অথচ অবিশ্বাস্য হলেও আমার কেমন যেন মনে হলো আমাকে অবাক করে তোলা ওই চেহারা আর ওই অঙ্গভঙ্গি আমার পূর্ব পরিচিত। পরে মনে হয়েছিল আমাকে জাহাজে তুলে নেবার সময় হয়তো আমি ওকে দেখে থাকব, কিন্তু তাতেও ওর সঙ্গে আমার পূর্ব পরিচয়ের সন্দেহটা ঠিকমতো দূর হয়নি। অথচ একবার এমন অদ্ভুত একটা মুখ দেখেও আমি যে কি করে সেই বিশেষ ঘটনাটার কথা ভুলে গেলাম তাও জানি না। মন্টকুমেরি আমার পেছন পেছন সিঁড়ি দিয়ে উঠছিলেন বলে আমি মন থেকে চিন্তাটা সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে স্কুনারের ডেকটার দিকে তাকালাম। আগেই কুকুরের চিৎকার শুনেছি বলে আমি যা দেখলাম তার জন্য ইতিমধ্যেই অর্ধেক প্রস্তুত হয়েছি উঠেছিলাম। সত্যি এত নোংরা ডেক আমি কোনোদিনও দেখিনি। চারদিকে গাজরের টুকরো, কাঁচা আনাজের ছাট আর হরেক রকম আবর্জনার জঞ্জাল। বড় মাস্তুলটার সঙ্গে শেকলে বাঁধা একদল রোমশ স্ট্যাগ হাউন্ড আমাকে দেখেই লাফালাফি আর চিৎকার জুড়ে দিল। পেছনের মাস্তুলটার কাছে ছোট্ট একটা লোহার খাঁচায় একটা বিশাল পুমা জড়সড় হয়ে রয়েছে। বেচারার একটুও নড়াচড়া করার জায়গা নেই। জাহাজের ডান দিকে কতগুলো বিশাল খাঁচায় একগাদা খরগোশ। আরও সামনে বাক্সের মতো একটা খাঁচায় একটা লামাকে যেন ঠেলে ঠুলে ঢুকিয়ে রাখা হয়েছে। কুকুরগুলোর মুখে চামড়ার থলে বাঁধা। ডেকের ওপরে একমাত্র মানুষ হলো জাহাজের চালক, চাকার কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকা একজন গাট্টাগোট্টা নাবিক। জাহাজের তাপ্পি মারা নোংরা পালগুলো তখন বাতাসে টান টান হয়ে রয়েছে। মনে হলো জাহাজের সবকটা পালই বোধহয় তুলে দেওয়া হয়েছে। আকাশ পরিষ্কার, সূর্য পশ্চিম আকাশের মাঝামাঝি জায়গায় নেমে গেছে। সারংকে পেরিয়ে আমরা জাহাজের পেছন দিকে চলে গেলাম। তাকিয়ে দেখি নিচে সফেন সমুদ্র। বুদবুদগুলো নাচতে নাচতে এগিয়ে এসে আবার উধাও হয়ে যাচ্ছে কোথায়। মুখ ঘুরিয়ে দুর্গন্ধে ভরা জাহাজটার আগা পাশতলা একবার চোখ দিয়ে জরিপ করে নিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি একটা সামুদ্রিক পশু সংগ্রহশালা নাকি? দেখে তাই মনে হয়, জবাব দিলেন মন্টগোমেরি। ওই জন্তুগুলো এখানে রয়েছে কেন? বিক্রির জন্যে নাকি স্রেফ সংগ্রহ করে রাখার জন্যে? ক্যাপ্টেন কি ভেবেছেন
ওগুলোকে উনি দক্ষিণ সমুদ্রে কোথাও বিক্রি করে দেবেন? দেখে শুনে তো তাই মনে হচ্ছে, তাই নয় কি? জবাব দিয়ে মন্টেগোমেরি ফের জলের দিকে মুখ ঘুরিয়ে নিলেন। হঠাৎ আমরা সিঁড়ির দিক থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ আর একরাশ হিংস্র গালাগাল শুনতে পেলাম, এবং তারপরেই কালো মুখোশ সেই বিকলাঙ্গ মানুষটা দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। পরক্ষণেই যে লোকটা তাকে তাড়া করে এলো, তার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া লাল চুল, সাদা টুপি পরা। কুকুরগুলো আমাকে দেখে চিৎকার করতে করতে এতক্ষণে ক্লান্ত হয়ে উঠেছিল। এবারে বিকলাঙ্গ ওই অদ্ভুত মানুষটাকে দেখে ফের তারা উত্তেজিত হয়ে হিংস্র চিৎকার আর শেকল টেনে লাফঝাপ শুরু করে দিল। কালো মানুষটা জন্তুগুলোর কাছাকাছি এসে একটু দ্বিধাগ্রস্ত হয়ে উঠেছিল। সেই অবসরে লাল চুলওয়ালা লোকটা তার কাঁধে এমন এক ধাক্কা মারল যে সে একটা কাটা ষাঁড়ের মতো ছিটকে পড়ে জঞ্জাল আবর্জনার ভেতর দিয়ে গড়াতে গড়াতে সেই উত্তেজিত হিংস্র কুকুরগুলোর মধ্যে গিয়ে পড়ল। লোকটার ভাগ্যি ভালো, কুকুরগুলোর মুখ বাঁধা ছিল। ওদিকে লাল চুলওয়ালা লোকটা পরম উল্লাসে একটা চিৎকার করে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছে। গতিক দেখে আমার মনে হলো এখন ফের ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া বা এগিয়ে গিয়ে কালো মুখের উপরে ঝাঁপিয়ে পড়া, দুই ওই লোকটার পক্ষে সমান বিপজ্জনক। দ্বিতীয় লোকটাকে আসতে দেখেই মন্টগোমারি ভীষণভাবে চমকে উঠেছিলেন। তীব্র প্রতিবাদের সুরে উনি গর্জে উঠলেন, চুপ করে দাঁড়াও ওখানে। ততক্ষণে বেশ কয়েকজন নাবিক ঘটনাস্থলে এসে হাজির হয়েছে। কালোমুখ মানুষটা তখন প্রাণপণে চিৎকার করছে আর কুকুরগুলোর পায়ের তলায় গড়াগড়ি খাচ্ছে, কিন্তু কেউই তাকে সাহায্য করার কোনো চেষ্টা করল না। বদমাশ জন্তুগুলো তাকে ভয় দেখাবার আপ্রাণ চেষ্টা করছে, বাধা মুখ দিয়ে তাকে ঢু মারছে, দেহের ওপরে উঠে নাচছে, আর নাবিকগুলো চিৎকার করে তাদের উৎসাহ দিচ্ছে, যেন এটা একটা মজার খেলা। মন্টগোমারি এবারে ক্রুদ্ধস্বরে ধমকে উঠে লম্বা লম্বা পায়ে ডেক ধরে এগিয়ে গেলেন। আমিও অনুসরণ করলাম ওকে। এক মুহূর্ত পরেই কালোমুখ লোকটা কোনো রকমে উঠে দাঁড়িয়ে টলতে টলতে সামনের দিকে এগিয়ে গেল। তারপর জাহাজের বেষ্টনীতে হেলান দিয়ে হাঁপাতে হাঁপাতে একবার ঘাড় ফিরিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো কুকুরগুলোর দিকে। তাই দেখে তৃপ্তির হাসি ছড়ালো লাল চুলওয়ালা লোকটা। মন্টগোমারি লাল চুলওয়ালা লোকটার কনুই আঁকড়ে ধরে দাঁতের দাঁত চেপে বললেন, দেখো ক্যাপ্টেন, এসব চলবে না। আমি মন্টগোমারির পেছনে দাঁড়িয়েছিলাম। ক্যাপ্টেন আতপাক ঘুরে মাতালের বিষণ্ণ ঘোলাটে দৃষ্টিতে তার দিকে তাকালো। কি চলবে না শুনি? তারপর ঢুলু ঢুলু চোখে 1 মিনিট মন্টগোমারির মুখের দিকে তাকিয়ে ফের বলল, হতচ্ছাড়া নরকের কীট। এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বার দুই বৃথা প্রচেষ্টার পর নিজের মুষ্টিবদ্ধ হাত দুটো পকেটে গুজে ফেলল লোকটা। ওই লোকটা একজন যাত্রী, মন্টগোমারি বললেন। আমি বলছি তুমি ওর গায়ে হাত তুলবে না। তুমি যার নামে যাও, চিৎকার করে উঠল ক্যাপ্টেন। তারপর চট করে ঘুরে দাঁড়িয়ে টলতে টলতে একধারে যেতে যেতে বলল, আমার জাহাজে আমি যা খুশি তাই করব। আমার মনে হয় মন্টগোমারি লোকটাকে তখন ছেড়ে দিলেই পারতেন, কারণ হতভাগা তখন বেহেট মাতাল। কিন্তু ওর মুখটা একমোচ বেশি ফ্যাকাশে হয়ে উঠল। ক্যাপ্টেনকে অনুসরণ করতে করতে উনি বললেন, শোনো ক্যাপ্টেন, আমার ওই লোকটার সঙ্গে দুর্ব্যবহার করা চলবে না। জাহাজে ওঠার পর থেকেই বেচারা ভয়ে ভয়ে রয়েছে। মদের নেশা 1 মিনিটের জন্যে ক্যাপ্টেনকে নির্বাক করিয়ে রাখল। তারপর, হতচ্ছাড়া নরকের কীটগুলো, শুধু এটুকু বলাই যথেষ্ট বলে মনে করল সে। বুঝতেই পারছিলাম যে সমস্ত মানুষের মেজাজ একটু একটু করে গরম হতে হতে অবশেষে চরমে পৌঁছয়, তারপর আর কিছুতেই ঠান্ডা হয় না, মন্টগোমারি তাদেরই একজন। আরও বুঝতে পারলাম এই বিবাদটা বেশ কিছুদিন ধরেই গড়ে উঠেছে। তবু হয়তো খানিকটা গায়ে পড়িয়ে ওকে বললাম, লোকটা মাতাল, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, ও সবসময়ই মাতাল। ঝুলে পড়া ঠোঁটটাতে একটা বিশ্রী মোচড় দিয়ে মন্টগোমারি বললেন, কিন্তু আপনি কি মনে করেন তাই বলে ও যে যাত্রীদের অপমান করছে সেটা দোষের হবে না? আমার জাহাজ ছিল পরিষ্কার ঝকঝকে। খাঁচাগুলোর দিকে এলোমেলোভাবে হাত নাড়তে নাড়তে ক্যাপ্টেন বলতে শুরু করলো, আর এখন এর কি হাল হয়েছে দেখো।
সত্যি, জাহাজটাকে এখন কোনো মতেই পরিষ্কার পরিচ্ছন্ন বলা চলে না। যাত্রী, ক্যাপ্টেন ফের বলতে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন সম্ভ্রান্ত যাত্রী। কিন্তু তুমি তো জন্তুগুলোকে নিতে রাজি হয়েছিলে। তোমাদের ওই নরকের দ্বীপটা চর্মচক্ষে না দেখতে হলেই ভালো ছিল। ওই ওই হতচ্ছাড়া দ্বীপটাতে তোমরা জন্তু জানোয়ার নিয়ে কী করো বলো তো? তারপর তোমাদের ওই লোকটা, ধরে নিচ্ছি একসময়ও মানুষ ছিল, কিন্তু ও তো একটা পাগল। জাহাজের পেছন দিকটাতে যাবার কি দরকার ওর? তোমরা কি মনে করো পুরো জাহাজটাই তোমাদের সম্পত্তি? জাহাজে ওঠার পর থেকেই তোমার নাবিকরা ওই হতচ্ছাড়াটাকে বিরক্ত করতে শুরু করেছে। হতচ্ছাড়া? ঠিক তাই, হতচ্ছাড়া কেলে কুৎসিত শয়তান। আমার লোকজন ওকে সহ্য করতে পারে না, আমিও পারি না। আমরা কেউই ওকে বরদাস্ত করতে পারি না, তুমিও না। মন্টগোমেরি ঘুরে দাঁড়ালেন, মাথা নেড়ে বললেন, যাই হোক, তোমরা ওকে আর বিরক্ত করবে না। কিন্তু ক্যাপ্টেনের ইচ্ছে ঝগড়াটা চালিয়ে যাবার। গলা চড়িয়ে সে বলল, ও যদি ফের জাহাজের ওধারে যায় তো আমি ওর পেট ফাঁসিয়ে দেব, এই বলে রাখলাম। আমি কি করব না করব তা তুমি বলার কে হে? শুনে রাখো, আমি এ জাহাজের ক্যাপ্টেন, ক্যাপ্টেন এবং মালিক। আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে আমিই আইন। একটা লোক আর তার চাকরকে আফ্রিকায় নিয়ে যাওয়া, সেখান থেকে নিয়ে আসা এবং আসার সময় কয়েকটা জন্তু জানোয়ার নিয়ে আসা, এই চুক্তিতে আমি রাজি হয়েছিলাম। কিন্তু তাই বলে এমন চুক্তি আমি কখনো করিনি যে আমাকে একটা উন্মাদ শয়তান, একটা নির্বোধ নরকের কীট, একটা... লোকটা মন্টগোমেরিকে যা বলল সে কথা থাক, কিন্তু মন্টগোমেরিকে এক পা সামনের দিকে এগিয়ে আসতে দেখেই আমি তাকে বাধা দিয়ে বললাম, লোকটা মাতাল। ক্যাপ্টেন তখন আগের চাইতো বিশ্রী ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। মন্টগোমেরির সাদা মুখটাতে দুর্যোগের আভাস লক্ষ্য করে আমি এবারে চট করে ক্যাপ্টেনের দিকে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, চুপ! এবং তার ফলে নিজেকে ক্যাপ্টেনের আক্রোশ বর্ষণের লক্ষ্যবস্তু করে তুললাম। যাই হোক, মাতাল ক্যাপ্টেনের শত্রুতার মূল্যে হলেও একটা আসন্ন বিরোধ এড়াতে পেরেছি বলে আমার বেশ ভালো লাগছিল। বহু খামখেয়ালি খ্যাপা মানুষ আমি দেখেছি, কিন্তু এ যাবৎ কারোর মুখ থেকেই অনর্গল এমন অশ্রাব্য ভাষা শুনেছি বলে মনে হয় না। লোকটার কিছু কিছু কথাবার্তা আমার পক্ষেও বরদাস্ত করা কঠিন হয়ে উঠেছিল। যদিও আমি একজন শান্ত মেজাজের মানুষ, তবে ক্যাপ্টেনকে ধমকে ওঠার সময় আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে জাহাজ ডুবির ফলে সমুদ্রের বুকে ভেসে চলা অন্যান্য সামগ্রীর মতো আমিও নিতান্ত অসহায় একটা মানুষ। আমার কোনো সঙ্গতি নেই, আমি জাহাজের ভাড়া দিইনি, এখানে আমি সম্পূর্ণ অন্যের করুণার ওপরে নির্ভরশীল। ক্যাপ্টেন যথেষ্ট জোরের সঙ্গেই কথাগুলো আমাকে মনে করিয়ে দিয়েছিল। কিন্তু আর যাই হোক, একটা লড়াই তো আমি আটকে দিয়েছি। জাহাজের রেলিংয়ে সেদিন সূর্যাস্তের পরেই তীর দেখা গিয়েছিল। রাত্রিবেলা আমাদের জাহাজ নোঙর ফেলল। মন্টগোমেরি জানিয়ে দিয়েছিলেন এটাই তার গন্তব্যস্থল। তীর অনেকটা দূরে বলে তখনও কিছুই স্পষ্ট করে দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল যেন ধূসর সমুদ্রের বুকে এক চিলতে নীলের আঁচড় ছড়িয়ে রয়েছে, আর ধোঁয়ার একটা ক্ষীণ রেখা সেখান থেকে প্রায় লম্বভাবে উঠে যাচ্ছে আকাশের দিকে। তীর যখন দেখা যায় তখন ক্যাপ্টেন ডেকেছিল না। আমার ওপরে রাগ ঝেড়ে সে টলতে টলতে নিচে নেমে গিয়েছিল। শুনেছি সে নিজের কেবিনের মেঝেতেই শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আসলে মেয়েটি তখন জাহাজ চালিয়েছে। শক্ত সমর্থ চেহারার এই মৌনী বাবাটিকে আমরা এর আগেই জাহাজের চালক চাকার কাছে দেখেছি। মনে হচ্ছিল সেও মন্টগোমেরিকে ঠিক ভালো চোখে দেখে না। লোকটা আমাদের দিকে ভ্রুক্ষেপ করছিল না। আমার দিক থেকে দু একটা কথাবার্তা চালাবার অসফল প্রয়াসের পর আমরা দুজনে একটা বিশ্রী নীরবতার মধ্যেই তার সঙ্গে বসে রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। স্পষ্টই মনে হলো আমার সঙ্গী আর তার জন্তু জানোয়ারগুলোকে লোকটা মোটেই দেখতে পারে না। লক্ষ্য করলাম মন্টগোমেরিও ওই পশুগুলো এবং নিজের গন্তব্যস্থল সম্পর্কে পরিষ্কারভাবে কিছু ভেঙে বলতে খুবই অনিচ্ছুক। তাই ওই বিষয়ে আমার কৌতূহল ক্রমশ বেড়ে ওঠা সত্ত্বেও আমি ওকে আর পীড়াপিড়ি করিনি। ডেকে দাঁড়িয়ে গল্প করতে করতে সারাটা আকাশ তারায় তারায় ভরে উঠল।
জাহাজের সামনের দিকে হলদে আলোয় উদ্ভাসিত অঞ্চলটা থেকে কখনো কখনো ভেসে আসা দু একটা আওয়াজ, আর মাঝে মধ্যে জন্তুগুলোর নড়াচড়ার শব্দ ছাড়া রাতটা একেবারে নিস্তব্ধ নিঝুম। খাঁচার এক কোণে একরাশ অন্ধকারের মতো গুটিসুটি হয়ে বসে থাকা পুমাটা জলজলে চোখ মেলে লক্ষ্য করছে আমাদের। কুকুরগুলো সম্ভবত ঘুমোচ্ছে। মন্টগোমেরি কয়েকটা চুরুট বের করে নিলেন। স্মৃতিচারণের বিধুর কণ্ঠে উনি লন্ডনের কথা বললেন আমাকে। জিজ্ঞেস করলেন সেখানে কি কি পরিবর্তন হয়েছে। কথা শুনে মনে হলো লন্ডনের জীবন ওর ভারী প্রিয় ছিল, কিন্তু আচমকা সেখান থেকে ওকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এবং এই বিচ্ছিন্নতা আর কিছুতেই দূর হবার নয়। লন্ডনের নানান কথাই আমি ওকে বললাম, কিন্তু আমার মনে ওর সম্পর্কে কৌতূহল ক্রমশই তীক্ষ্ণ হয়ে উঠছিল। কথা বলতে বলতে পেছনের লণ্ঠনটার অস্পষ্ট আলোয় আমি ওর পাণ্ডুর মুখখানা লক্ষ্য করছিলাম। তারপর তাকালাম অন্ধকার সমুদ্রের দিকে, যেখানে লুকিয়ে আছে মন্টগোমেরির ছোট্ট দ্বীপটা। মনে হলো শুধু আমার জীবনটাকে রক্ষা করার জন্যই যেন অনন্ত মহাশূন্য থেকে এই ভদ্রলোক এসে হাজির হয়েছিলেন। আগামীকাল তীরে নেমে আবার উনি আমার জীবন থেকে উধাও হয়ে যাবেন। স্বাভাবিক পরিস্থিতিতেও এটা আমাকে একটু চিন্তিত করে তুলত, কিন্তু এমন একটা অজানা অচেনা ছোট্ট দ্বীপে একজন শিক্ষিত ভদ্রলোক এবং তার অদ্ভুত মালপত্র আমার মনে নতুন করে ক্যাপ্টেনের প্রশ্নটাকে জাগিয়ে তুলল। জন্তুগুলোকে নিয়ে কি করতে চান উনি? আমি প্রথম যখন জন্তুগুলোর কথা তুলি তখন কেন উনি এমন একটা ভাব দেখিয়েছিলেন যে ওগুলো ওর নয়? তাছাড়া ওর ব্যক্তিগত পরিচারকটির উদ্ভট ভাবভঙ্গিও আমার মনে গভীর ছাপ ফেলে রেখেছে। সমস্ত কিছু মিলে ভদ্রলোকের চারদিকে যেন একটা রহস্যের আড়াল। মাঝরাত নাগাদ লন্ডনের আলোচনা শেষ হলো। জাহাজের বেষ্টনীতে হেলান দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে রইলাম আমরা। নক্ষত্রের আলোয় আলোকিত নিস্তব্ধ সমুদ্রের দিকে স্বপ্নালু দৃষ্টিতে তাকিয়ে মগ্ন হয়ে রইলাম নিজেদের ভাবনায়। পরিবেশের গুণে কৃতজ্ঞতায় আমার মন আবেগপ্রবণ হয়ে উঠল। তাই খানিকক্ষণ বাদে বললাম, আপনি আমার জীবন রক্ষা করেছেন। ওটা ঘটনাচক্রের ব্যাপার, উনি বললেন। স্রেফ দৈবাৎ হয়ে গেছে। তবু দৈবের বাস্তব প্রতিনিধি হিসেবে আমি আপনাকেই ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ কাউকেই জানাবেন না। আপনার প্রয়োজন ছিল, আমার ছিল দরকারি জ্ঞানটুকু, তাই আমি আপনাকে ইঞ্জেকশন দিয়েছি, পথ্য দিয়েছি। আসলে তখন আমার একঘেয়ে লাগছিল, আমি কিছু একটা করতে চাইছিলাম। সেদিন আমার মেজাজটা যদি ভালো না থাকতো কিংবা আপনার মুখটা যদি আমার পছন্দ না হতো, তাহলে এতক্ষণে আপনার কপালে কি ঘটতো তা বলা শক্ত। ওর জবাব শুনে আমি একটু দমে গেলাম, তবু বলতে শুরু করলাম, কিন্তু আর যাই হোক, ভাগ্য, আমি বলছি শুনুন, ওটা সে ভাগ্যচক্রে হয়ে গেছে। আমাকে বাধা দিয়ে উনি বললেন, মানুষের জীবনে প্রতিটা ঘটনাই তাই, শুধু গর্দভরাই তা বুঝতে পারে না। একজন সুখী মানুষ হিসেবে লন্ডনের সমস্ত আনন্দ ফুর্তি উপভোগ করার বদলে কেন আজ আমি সভ্য জগৎ থেকে পতিত হয়ে এখানে রয়েছি জানেন? কারণ শুধু এই যে 11 বছর আগে এক কুয়াশা ভরা রাতে মোটে 10টি মিনিটের জন্যে আমার মতিভ্রম হয়েছিল। উনি চুপ করলেন। আমি জিজ্ঞেস করলাম, তারপর? তারপর আর কিছু নেই। ফের আমরা নিশ্চুপ হয়ে রইলাম, কিন্তু একটু বাদেই মন্টগোমেরি হেসে উঠলেন। এই তারার আলোয় এমন কিছু আছে যা মানুষের মুখ খুলিয়ে দেয়। আমি একটি নির্বোধ, কিন্তু যে কোনো কারণেই হোক আপনাকে আমার কিছু বলতে ইচ্ছে করছে। আপনি আমাকে যা বলবেন তা বিশ্বাস রেখেই বলতে পারেন। আমি তা কাউকে বলবো না। মানে আপনার যদি তেমন কোনো আশঙ্কা থাকে। উনি যেন কি বলতে গিয়েও দ্বিধাগ্রস্তভাবে মাথা নাড়লেন। বললাম, থাক, বলবেন না। আপনার বলা বা না বলা দুই আমার পক্ষে সমান। তাছাড়া নিজের গোপন কথা নিজের মনে রাখাই ভালো। আমি যদি আপনার আস্থার ওপরে শ্রদ্ধাবান হই, তাহলে আমাকে কথাটা বলে আপনি হয়তো একটু স্বস্তি পাবেন, তার চাইতে বেশি কিছু নয়। কিন্তু আমি যদি আপনার বিশ্বাসটুকু রাখতে না পারি, তাহলে? মন্টগোমেরি দ্বিধাগ্রস্তভাবে কি একটা বললেন। বুঝতে পারলাম এক অসতর্ক মুহূর্তের অবকাশে আমি ওকে একটু মুশকিলেই ফেলে দিয়েছি। সত্যি বলতে কি কারণে একটি অল্প বয়সী ডাক্তারি ছাত্রকে
লন্ডন থেকে নির্বাসিত হতে হয়েছিল তা জানার জন্য আমি মোটেই কৌতূহলী ছিলাম না। আমি তা কল্পনা করে নিয়েছিলাম। দু কাঁধে ঝাঁকুনি তুলে অন্যদিকে তাকিয়ে দেখি জাহাজের বেষ্টনীতে ঠেস দিয়ে দাঁড়িয়ে একটা নিশ্চুপ ছায়ামূর্তি আকাশের তারাগুলোকে লক্ষ্য করছে। লোকটা মন্টগোমেরি সেই অদ্ভুত পরিচারকটি। আমার পায়ের শব্দ পেয়ে সে চকিতে ঘাড় ঘুরিয়ে একবার আমার দিকে তাকিয়ে পরক্ষণেই আবার মুখ ফিরিয়ে নিল। ব্যাপারটা আপনাদের কাছে সামান্য বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা একটা আকস্মিক আঘাত। আমাদের কাছে পিঠে একমাত্র আলো বলতে তখন জাহাজের চালক চাকার কাছে রাখা ছোট্ট লণ্ঠনটি। লোকটা এক সংক্ষিপ্ত মুহূর্তের জন্যে এদিকে মুখ ঘোরাতেই লণ্ঠনের ওই অস্পষ্ট আলোয় আমি দেখলাম তার চোখ দুটোতে যেন হালকা সবুজ আলো ঝিকিয়ে উঠল। তখন অবধি আমি জানতাম না যে মানুষের চোখে অন্তত লালচে রঙের আভা থাকাটা একেবারে অসম্ভব নয়। তাই ব্যাপারটা আমার কাছে একেবারে অমানসিক মনে হলো। ওই ছায়াময় কালো চেহারা আর তার আগুনের চোখ দুটো আমায় প্রাপ্তবয়স্ক বোধবুদ্ধিকে বিবশ করে তুলল। মুহূর্তের জন্যে শৈশবের ভুলে যাওয়া যত আতঙ্ক এসে অধিকার করে ফেলল আমার মনটাকে। তারপর যেমনভাবে এসেছিল তেমনিভাবেই কেটে গেল ঘোরটা। দেখলাম তারার আলোর পটভূমিকায় সেই কদাকার কালো মানুষটা তখনও জাহাজের বেষ্টনীতে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে, আর মন্টগোমেরি আমাকে বলছেন, ভাবছি এবারে গিয়ে শুয়ে পড়লে হয়, মানে আপনার গল্প করার স্বাদটা যদি মিটে থাকে। অপ্রস্তুতভাবে আমি ওর কথা জবাব দিলাম। নিচে নেমে এলাম আমরা। আমার কেবিনের দরজায় এসে উনি আমাকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিলেন। সেদিন সারাটা রাত আমি আজে বাজে অনেক বিশ্রী স্বপ্ন দেখলাম। অনেক রাতে আকাশে পাণ্ডুর চাঁদ উঠেছিল, তারই এক টুকরো বিশীর্ণ ভৌতিক আলোর রেখা আমার কেবিনে ঢুকে বাঙ্কের পাটাতনে একটা ভয়ঙ্কর আকৃতি ফুটিয়ে তুলল। তারপর স্ট্যাগ হাউন্ডগুলো জেগে উঠে চিৎকার আর লাফালাফি করতে শুরু করে দিল। ফলে থেকে থেকেই আমি দুঃস্বপ্ন দেখতে লাগলাম। ভোর হবার আগে অবধি বলতে গেলে ঘুমোতেই পারলাম না।